নতুন একটা সকাল, কতই না নতুন স্বপ্ন আর এগিয়ে যাওয়ার পথ নিয়ে শুরু হয়। সুন্দর দিনের প্রত্যাশায় আমরাও তাই এই সকালে অসংখ্য তথ্য নিয়ে হাজির হই চ্যানেল 24 আয়োজন সকাল 24-এ। শুভ সকাল, আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 27 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 11 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, প্রতিদিন বিশ্বে কতই না ঘটনা ঘটে, আর এইসব বিষয় নিয়ে জানতে আমাদের একটা ভরসার জায়গা কিন্তু পত্রিকা। তাই সকাল সকাল পত্রিকার পাতায় একটু চোখ বুলিয়ে নেব। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই বিক্ষোভের মুখে পদত্যাগ প্রধান বিচারপতির। গতকাল শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন, তাই নিয়ে একটি শিরোনাম করা হয়েছে শুরুতে। ছাত্র ও আইনজীবীদের তোপের মুখে এবার পদ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে পদত্যাগ করেছেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। গতকাল শনিবার তারা আলাদাভাবে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, বিচার হবে আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডেরও। সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 5টি সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সমকালের পেছন সবশেষ পাতায় আমরা একটি শিরোনাম দেখছি, নাগরিক নিরাপত্তা কমিটি হবে সব থানা এলাকায়। যৌথ টহলের মাধ্যমে হানাহানি, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ করবে পুলিশ। শান্তি শৃঙ্খলার নিয়মিত তদারক করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মোট 538 থানার কার্যক্রম শুরু। দর্শক, গেল 2 দিন ধরেই থানার কার্যক্রম শুরু করেছে এবং সেই সাথে পুলিশরাও ফিরতে শুরু করেছে কর্মস্থলে। আমরা একটু সুনামগঞ্জের খবর নিয়ে আসবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এয়ারজুল। শুভ সকাল। আমরা যেমনটি বলছিলাম, গেল 2 দিন ধরেই পুলিশের যে ফিরে আসছে তাদের কর্মস্থলে, থানাগুলো সচল হতে শুরু করেছে। সুনামগঞ্জের কি পরিস্থিতি আমাদের একটু জানাবেন বিস্তারিত। সারিকা, সারা দেশেই আসলে থানা যে সচল হওয়ার প্রক্রিয়া সেটা আমরা দেখেছি। সুনামগঞ্জ কিন্তু 9 তারিখে থানা খুলে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেই থানা নিরাপত্তায় নিয়োজিত আছেন। তবে এখন পর্যন্ত থানা সচল হয়ে যে বিষয়টি আসলে আমরা কোনো পুলিশ সদস্যকে আসলে কাজে ফিরতে দেখিনি। তারা ইতিমধ্যে কিন্তু অনেক কর্মবিরতি অবস্থান করছেন। আমি এখন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সুনামগঞ্জের সদর যে থানাটা সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আমরা 9 তারিখ থেকে দেখেছি তারা আসলে অবস্থান নিয়ে সেই নিরাপত্তার জন্য তারা আসলে নিয়োজিত আছেন। তবে এখন পর্যন্ত আমরা যে পুলিশ সুপারের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে তাদের যে পুলিশ সদস্যরা আছেন তারা কর্মবিরতির কারণে কিন্তু অনেক পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত থানাতে ওইভাবে কার্যক্রম শুরু হয়নি। যদিও থানা খুলে দেওয়া হয় এবং থানা সবগুলো আদালত অফিস রুম খুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি অনেক পুলিশ সদস্য আসলে ইউনিফর্ম ছাড়া তারা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনার জন্য আসলে পুলিশ যে কর্মকর্তা তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি গতকালকেও সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারাও আসলে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে তারা সব ধরনের নিরাপত্তা তাদেরকে দিতে আগ্রহী প্রকাশ করেছেন এবং প্রয়োজন তারা পাহারা দিবেন। তারপরও সাধারণ শিক্ষার্থী, জনগণ সবাই চেয়েছেন আসলে যাতে থানা কার্যক্রম আবারও চালু হোক। তবে 5 আগস্টের পরে আসলে তারা সুনামগঞ্জ সদর থানাগুলো আছে ওই থানায় ওই কোনো ভাঙচুর কিংবা সহিংসতার ঘটনা আমরা দেখিনি। মানে যে থানার যে আশপাশে এলাকা কিন্তু নিরাপত্তায় এবং থানার যে হামলার চেষ্টা ছিল সেটি আসলে মোকাবেলা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত যেহেতু সেনাবাহিনীর সদস্যরা থানার নিরাপত্তা নিয়োজিত আছেন এবং তারা বলছেন যে এই নিরাপত্তা যতদিন পর্যন্ত থানা কার্যক্রম আসলে সচল না হবে তারা আসলে অবস্থান নিয়ে এই নিরাপত্তা দেবেন। তবে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের দাবি যাতে এই থানা কার্যক্রম দ্রুতই চালু হয় এবং পুলিশ যাতে জনগণের সেবায় দ্রুতই থানা ফিরে আসে। এয়ারজুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের থানাগুলোর খবর নিয়েছিলাম আমরা। থানা খুলে দেওয়া হলেও পুলিশ সদস্যরা এখনো কর্মবিরতিতে রয়েছেন, সেখানে অবস্থান করছেন সেনাবাহিনী এবং আনসার। দর্শক, আমরা সমকাল পড়ছিলাম, সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। দেখে নেব প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী, নিয়োগ বদলি, পদোন্নতিতে বৈষম্য নিরসন এবং নতুন অতি উৎসাহী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণের দাবি সদস্যদের। 538টি থানার কার্যক্রম শুরু, আরও 177 থানার কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ দপ্তরের তথ্যানুযায়ী দেশের 639টি থানার মধ্যে গতকাল শনিবার বেলা 3টা পর্যন্ত 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে। আমরা সমকালেও একই শিরোনাম পড়ছিলাম। কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাইদ। আবু সাইদের বাড়িতে ডক্টর ইউনুস। এই মুহূর্তে আমি আবু সাইদকে স্মরণ করছি, যার ছবি প্রত্যেক বাংলাদেশের স্মৃতিতে খোদাই করা আছে। কেউ এটি ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন তিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যান এবং তারপর থেকে আন্দোলনরত তরুণ তরুণীরা হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারতে পারো মারো, আমরা এখানে আছি। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগ। দর্শক, প্রথম আলো পত্রিকা পড়ছিলাম। প্রথম আলোর পরে আমরা একটু দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখে নিই। জড়িতদের দ্রুত বিচারের সিদ্ধান্ত। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক। আন্দোলন দমনে করা মামলা 3 কর্মদিবসে প্রত্যাহার। সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার হবে। আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। প্রত্যেকটি পত্রিকাতেই প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে শিরোনাম করা হয়েছে। শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য। বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি আত্মগোপনে পদত্যাগ করছেন অনেকেই। দর্শক, আইন শৃঙ্খলা ও দর্শনাস্থল বন্দর সচল হলো কিনা আমরা একটু সেই খবর নিয়ে আসবো পত্রিকা পড়তে পড়তেই। আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। যেটা জানতে চাচ্ছিলাম, আইন শৃঙ্খলা এবং স্থল বন্দরগুলো সচল হয়েছে কিনা চুয়াডাঙ্গাতে? জি, আপনি বলছিলেন যে দর্শনা বন্দর সচল হয়েছে কিনা। আপনাকে একটু জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা জেলার আইন শৃঙ্খলা কিন্তু এখন অনেকটা স্বাভাবিক এবং চুয়াডাঙ্গা জেলাতে 5টি পুলিশের থানা আছে এবং প্রায় 32টি পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে। পুলিশের এই চলমান ছাত্র জনতার আন্দোলনে থানা পুলিশের কোনো ক্ষতি কিন্তু হয়নি, অর্থাৎ কোথাও হামলা হয়নি, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এর মধ্য দিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতি জেলায় এখন মোটামুটি ভালো আছে। তো দর্শনা যে বন্দর আছে সেই বন্দর দিয়ে আপনি জানেন যে ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীরা ভারতে আসা যাওয়া করেন। তো এই মুহূর্তে দর্শনা বন্দর দিয়ে শুধুমাত্র মেডিকেল ভিসা যাদের আছে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে। ট্যুরিস্ট অর্থাৎ পর্যটন ভিসাধারীরা কিন্তু যেতে পাচ্ছেন না, সেখানে একটু কড়াকড়ি আরোপ করা হচ্ছে। আর আমদানি রপ্তানির যে ব্যাপারটা সেটি হলো, আপনি জানেন যে দর্শনা দিয়ে রেলপথে ভারতের সাথে আমদানি রপ্তানি হয় এবং বিপুল পরিমাণ রেলপথে পণ্য আসে। তো এই আন্দোলনের ফলে সেটি বন্ধ রয়েছে আপাতত। তো এই অবস্থা। আর জেলায় পুলিশের কার্যক্রম সচল করার জন্য থানাগুলোতে বিজিবি আনসার মোতায়েন করা হয়েছে এবং এই জেলার সব শ্রেণী পেশার মানুষ তারা পুলিশকে উদ্বুদ্ধ করছেন, তারা থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলছেন যে পুলিশ যেন তাদের কর্মে ফিরে আসেন। ইতিমধ্যে বিজিবি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি এখানে যিনি কমান্ডিং অফিসার আছেন অর্থাৎ পরিচালক আছেন লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান, তিনি গতকাল চুয়াডাঙ্গা থানাগুলোতে ভিজিট করেছেন এবং পুলিশের যারা দায়িত্বে আছেন ওসি সহ সবার সাথে কথা বলেছেন যাতে তারা তাদের দ্রুত কর্মে ফিরতে পারেন। পুলিশ বলছে যে তাদের যে 9 দফা দাবিতে তারা আন্দোলনে আছে, এই আন্দোলনের বিষয়টি সিদ্ধান্ত আসতে হবে সেন্ট্রাল থেকে অর্থাৎ রাজারবাগ থেকে। তো তারপরে তারা কর্মে নামবেন। তবে পুলিশ অনেকটা পজিটিভ আছে, তারা যে কোনো মুহূর্তেই তাদের কর্মে ফিরে আসতে তারা প্রস্তুত আছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, আমি যেখানে আছি আপনি দেখছেন এই ট্রাফিকিং যে কার্যক্রম, এটি এখানে ছাত্ররা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ট্রাফিকিং কার্যক্রম শহরে পরিচালনা করছেন। তো এই অবস্থা, ছাত্র জনতার যে মেলবন্ধন সেটি কিন্তু মানুষের মধ্যে স্বস্তি, সব মিলিয়ে জনজীবন স্বাভাবিক আছে চুয়াডাঙ্গাতে। রেজাউল করিম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গাতে আমরা ভিন্ন চিত্র দেখছিলাম। থানাগুলোতে হামলা করা হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক রয়েছে। দর্শক, আমরা দৈনিক ইত্তেফাক পড়ছিলাম। দৈনিক ইত্তেফাকের পরে আমরা কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নেব এবারে। বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ 6 বিচারক।
নতুন বাংলাদেশ করার আহ্বান, রংপুরে আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি স্বার্থান্বেষী মহল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার মাধ্যমে দেশে হট্টগোল উস্কে দিচ্ছে অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের জন্য ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো আমরা দেখে নিলাম। সবশেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব এবারে। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি, 6 মার্কিন জনপ্রতিনিধির চিঠি। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের 6 প্রতিনিধি। চালুর জন্য প্রস্তুত মেট্রো রেল, সরকারের সিদ্ধান্তের অপেক্ষা। মিরপুর 10 ও গাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুটি স্টেশন বাদ দিয়ে বাকি 14টি স্টেশনের মধ্যে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কারিগরি কমিটি, যেটা আমাদের অনেকের জন্যই অত্যন্ত আনন্দের একটি খবর। দর্শক, এই ছিল আজকের দিনে মোটামুটি প্রধান শিরোনামগুলো। দর্শক, এখনও সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেয়নি ঢাকার ট্রাফিক পুলিশ বিভাগ। রোদে পুড়ে সেই কাজ করে যাচ্ছেন আনসার, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এতে সড়কে অনেকটাই ফিরে এসেছে শৃঙ্খলা। এছাড়া স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযানও চলছে অনেক জায়গায়। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। আইডিয়াল কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী সিনথিয়া আফরিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রখর রোদে ট্রাফিক সামলাতে ব্যস্ত। মাঝপথে পরীক্ষা স্থগিত হওয়ায় কাজে লাগাচ্ছেন সময়, গাড়ি চলাচল সামলানোর কাজটাও উপভোগ করছেন বেশ। সরকার চেঞ্জ, পুলিশ নাই, ট্রাফিক নাই, এই জন্য আমরা এই কাজ করছি। আমাদের এত ভাই বোন এত কষ্ট করছে, আন্দোলন করছে, তারা এত মারা গেছে, এত কষ্ট হয়েছে, আমরা করতে হবে, করা আমাদের বিবেক থেকে আসে এটা করতে। আইজিপির নির্দেশনার পরও সবখানে কাজে যোগ দেয়নি পুলিশ। তাই 5 দিন ধরে শহরের প্রতিটি সড়ক ও অলিগলিতে দিন রাত নিরলস খাটছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কোনো কোনো সড়কে প্রয়োজনের চেয়ে বেশি স্বেচ্ছাসেবী থাকায় তৈরি হচ্ছে বিভ্রাট। গাড়ি ও চালকের লাইসেন্স চেক করা নিয়ে আপত্তি আছে কারো কারো। যেহেতু আমাদের দেশে এখন ট্রাফিক পুলিশ নাই, ট্রাফিক সার্জেন্ট নাই, এখন আমরা তো সবাইকে বলতে চেষ্টা করতেছি সবাই যেন আইনটা মেনে চলে। এখন আইন মানার থাকে আমরা তো কোনো অ্যাকশন বা স্টেপে যাচ্ছি না। যেহেতু সার্জেন্টরা আগে মামলা দিত বা ট্রাফিক পুলিশরা থাকতে তাদেরকে সতর্ক করতো, আমরা কোনো অ্যাকশনে যাচ্ছি না। আমরা জাস্ট তাদেরকে সতর্ক করতেছি যে নেক্সট টাইম থেকে আপনারা চেষ্টা করবেন লাইসেন্সের নিয়মে রাখতে। অ্যাকচুয়ালি আইন মানার প্রবণতাটা যেন মানুষের মধ্যে তৈরি হয়, আমরা সেটারই চেষ্টা করতেছি। নির্দেশনা মোতাবেক আপাতত ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে আনসার বিভাগ। তবে তাদের সংখ্যা কম হওয়ায় সহযোগিতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিফট অনুযায়ী কাজ করছেন তারা। আর তাদের এমন কঠোর শ্রমের সারথি হয়ে অনেকেই সরবরাহ করছেন খাবার ও পানি। অরিজিনালি এটা খুব কঠিন কাজই, তার কারণ বাস ওনারা যেখানে থামার কথা সেখানে থামতেছে না। ওনাদেরকে দেখা গেল যে আমাদের ছাত্ররা অনেক হেল্প করতেছে, তাদের দূরে বাসি ফু দিচ্ছি, সত্যি হয়েছে না। আমাদের দেশবাসী অনেক ভালোবাসে, এজন্য সে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের খাবার পানি সকাল 8টা থেকে আমরা রাত 10টা পর্যন্ত থাকি, তার ভিতরে খাবার পানির কোনো অভাব হয় না। ঢাকার 2 সিটি কর্পোরেশন এখনও হাত গুটিয়ে বসে থাকায় পরিচ্ছন্নতা অভিযানও চলছে বিভিন্ন এলাকায়। আমি বিশ্বাস করি এখন যে তরুণরা আছে তাদের যে নেতৃত্বে হচ্ছে এই সিটি কর্পোরেশনের যে সংস্কারটা হবে, তারা মাঠে নেমে পড়লেই হচ্ছিল আবার আমাদের দেশটা আবার আগের মতো সৌন্দর্য ফিরে আসবে। শহরকে অরক্ষিত না রেখে শিগগিরই পুলিশ ও নগর সেবা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, চমৎকার একটি প্রতিবেদন আমরা দেখলাম। এভাবে এই তরুণদের হাত ধরে এগিয়ে যাক পুরো দেশ, এমন প্রত্যাশাই আমরা রাখছি। দর্শক, এই মুহূর্তে কিউবা স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। এরপর আবার আমন্ত্রণ কিউবা স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, অনেক তথ্যই তো জানলাম, এবার একটু খেলার দিকেও আমরা নজর দিই।
চলছে প্যারিস অলিম্পিক, আর আজই শেষ হচ্ছে প্যারিস অলিম্পিকের বাকি ইভেন্টগুলো। দর্শক, নারীদের বেশ কটা ইভেন্ট হবে পদক লড়াই। অ্যাথলেটিক্স, ওয়েটলিফটিং, বাস্কেটবল ও ভলিবলের মতো ইভেন্টে হবে স্বর্ণপদক নিষ্পত্তি। দিনের শেষে ইভেন্ট নারীদের বাস্কেটবল ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচ। দর্শক, খেলার সব আপডেট জানতে চোখ রাখতে হবে চ্যানেল 24-এর স্পোর্টস 24 আয়োজনে। দর্শক, এবার একটু আবহাওয়া বার্তাটি জেনে নেব। সকাল সকাল একটু আবহাওয়া বার্তাটি না জানলেই নয়, তাই আমরা জানবো এবারে আজকে সারাদিনটি বিভিন্ন বিভাগে কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। দেখিনি গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 24.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 35.1 ডিগ্রি সেলসিয়াস। সকল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানলাম। দর্শক, আমরা প্রতিদিনই সকাল 24 আয়োজনে পর্যটন খাত নিয়েও আপনাদের জানাতে চাই, কিন্তু চলমান অস্থিরতায় চরম মন্দা চট্টগ্রামের রেস্টুরেন্ট খাতে। কয়েক সপ্তাহ বন্ধের পর এখন খুললেও তেমন গ্রাহক নেই। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শঙ্কা জাগিয়েছে কেউ কেউ এই খাত থেকে মুখ ফিরিয়ে নেয়ার। তাই আবারও ঘুরে দাঁড়িয়ে স্থিতিশীল পরিস্থিতি, সরকারি প্রণোদনা আর সহজ শর্তে ব্যাংক ঋণের তাগিদ সংশ্লিষ্টদের। জোবাইর মঞ্জুর রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজি। যে গ্রাহকদের জন্য এত প্রস্তুতি, তাদের তেমন নেই সমাগম। তাই এক প্রকার শূন্যতা চট্টগ্রাম নগরের জিসি এলাকার এই জামান রেস্টুরেন্টে। একই চিত্র নগরীর 16 শহর 2 নম্বর গেট এলাকার বারকোট রেস্টুরেন্টের। স্বাভাবিক সময়ে যেখানে গ্রাহকদের কোলাহলে মুখর থাকে, সেখানে উপস্থিতি হাতে গোনা মাত্র কয়েকজনের। শুধু এ দুটি নয়, অস্থির পরিস্থিতিতে এক প্রকার স্থবিরতা চলছে চট্টগ্রামের রেস্টুরেন্ট খাতে। সংশ্লিষ্টরা বলছেন, সংঘাত সহিংসতার কারণে কম বেশি 1 মাস বন্ধ ছিল অনেক রেস্টুরেন্ট। সম্প্রতি চালু হলেও এখনও স্বাভাবিক হয়নি কোনোটাই। ফলে বড় ক্ষতির মুখে রেস্টুরেন্টগুলো। দোকান ভাড়া, তারপরে ইলেকট্রিসিটি, গ্যাস ইত্যাদি ইত্যাদি এগুলো তো আছেই স্বাভাবিক পক্ষে, কিন্তু ওভাবে আমাদের কোনো ধরনের সেল নেই বললেই চলে। তিলে তিলে কিছু টাকা জমানো, ওখান থেকে সে রেস্টুরেন্টটা করে। যখনই আপনার দেশের এরকম একটা সিচুয়েশন হয়, পরবর্তী রেস্টুরেন্ট ওপেন করার জন্য আসলে ওদের সেই সামর্থ্য থাকে না। বিক্রিতে মন্দা, তবে গুনতে হচ্ছে কর্মচারীদের বেতন, ফ্লোর ভাড়া সহ সব খরচ। এমন স্থবিরতা আরও কতদিন থাকে তা নিয়ে দুশ্চিন্তায় রেস্টুরেন্ট মালিকরা। যাদের উপর বেস করে আমাদের রেস্টুরেন্ট, সেটা হচ্ছে স্টুডেন্টদের, কারণ তারা এখন কিন্তু ক্যাম্পাসে নাই, কর্মমুখী নাই। তো 80% 90% কিন্তু ছাত্র আমাদের গ্রাহক। 70% হচ্ছে আমার ডাইনিং যদি কাস্টমার হয়, 30% হচ্ছে অনলাইন কাস্টমার হয়। তো এই 1-1.5 মাসের যে নেটওয়ার্ক বিভ্রান্তি, ওটার কারণে কিন্তু আমাদের একটা বড়সড় লস হয়ে গেছে। গত কয়েক বছরে বহু তরুণ উদ্যোক্তা বিনিয়োগ করেছেন এ খাতে। কারো কারো আশঙ্কা, এমন অনিশ্চিত পরিবেশে তাদের একটি অংশ মুখ ফিরিয়ে নেবে এ খাত থেকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের তাগিদ তাদের। ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ এবং কম ইন্টারেস্টে, সাথে হচ্ছে জিনিসপত্রের বাজারে যে অগ্নি
মানে এত বেশি দাম, রিজনেবল প্রাইস না, এটাও একটা কন্ট্রোল আসার দরকার। চট্টগ্রামে ছোট বড় রেস্টুরেন্ট রয়েছে হাজারের বেশি, যাতে কর্মরত লাখেরও বেশি মানুষ। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এবার একটু দেশের বাইরের পর্যটনের দিকে নজর দেই। ভ্রমণ পিপাসুদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে নানা আয়োজন। এশিয়ায় যে কয়টি পর্যটক বান্ধব দেশ রয়েছে তার মধ্যে বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে চীন বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার নতুন এক পর্যটন নগর হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে চীনের তিয়ানজিন শহর। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। রঙিন বাতির শহর, চারিদিকে উৎসব মুখর পরিবেশ, কোথাও নাচ, কোথাও বা বসেছে গানের আসর। দেখে মনে হবে বিশেষ কোনো উপলক্ষে এ আনন্দ আয়োজন। বোহাই সাগর পাড়ের এই শহরটির মনোমুগ্ধকর সৌন্দর্য, প্রমোদ তরী, ভ্রমণ সহ নানা সুবিধা আকৃষ্ট করে দেশ বিদেশের পর্যটকদের। স্থাপনাগুলোর একদিকে আধুনিকতার ছাপ, অন্যদিকে ঐতিহ্যের স্মারক। দেশভেদে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের আলাদা আলাদা জায়গা। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ইতালিয়ান জোনে পর্যটক সমাগম হয়েছে প্রায় 90 লাখ, যা এই বছরের মোট পর্যটকের 22 ভাগ। আমি এক সপ্তাহ ধরে তিয়ানজিয়ানে আছি। এখানকার ইতালিয়ান সেকশনটি বেশ সুন্দর। আমি একটি পুরনো দুর্গের পাশে থাকছি, যেটা বেশ মনোমুগ্ধকর। এছাড়া পর্যটকদের রসনা বিলাসের বিষয় বিবেচনায় রেখেই চলছে স্থানীয় রেস্টুরেন্টগুলোর কার্যক্রম। দেশভেদে পর্যটকদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে খাবারের তালিকা। এই বছরে এখানে 20 থেকে 30% পর্যটক বৃদ্ধি পেয়েছে, তাই আমরা খাবারের তালিকায় ঐতিহ্যবাহী বাহারি পদের খাবার যুক্ত করেছি। পর্যটক টানতে চলতি বছরের মে মাস থেকে তিয়ানজিন শহরের ক্রুজ শিপ বন্দর দিয়ে প্রবেশ করা জাহাজে যাতায়াতকারীদের ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিচ্ছে চীন। এতে গত বছরের চেয়ে তিয়ানজিনে বেড়েছে পর্যটকের আনাগোনা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল জানাই।